حصل اكيد شو আধুনিক ইতিহাসে তিনটি বহুল আলোচিত নাম মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হোসেন এবং ওসামা বিন লাদেন। তিনজনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে বেড়ে উঠেছেন এবং নিজেদের রাজনৈতিক লক্ষ্য, ক্ষমতা ও আদর্শের মাধ্যমে বিশ্বের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের তিনজনই এক একটি বিতর্কের কেন্দ্রবিন্দু। আজ আমরা এই ডকুমেন্টারিতে মুয়াম্মার গাদ্দাফির জন্ম, শৈশব, ক্ষমতায় ওঠা, আদর্শ, উন্নয়নমূলক কাজ, শাসনের পতনের কারণ এবং তার মৃত্যু নিয়ে বিস্তারিত জানব। মুয়াম্মার গাদ্দাফি জন্ম, প্রারম্ভিক জীবন ও রাজনৈতিক যাত্রা। মুয়াম্মার আল গাদ্দাফি জন্মগ্রহণ করেন 7 জুন 1942 সালের লিবিয়ার সিরত শহরের এক যাযাবর বেদুইন পরিবারের ঘরে। ছোটবেলায় তিনি ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। 1956 থেকে 1961 সাল পর্যন্ত সাবা প্রিপারেটরি স্কুলে তিনি পড়াশোনা করেন। এই সময়ে গাদ্দাফি এবং তার কয়েকজন বন্ধু সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে 1961 সালে তিনি স্কুল থেকে বহিষ্কৃত হন। বহিষ্কারের পর গাদ্দাফি ভর্তি হন বেনগাজির তৎকালীন ইউনিভার্সিটি অফ লিবিয়ার, যেখানে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। 1963 সালে তিনি বেনগাজির সামরিক পরিষদে যোগ দেন এবং এক গোপন সংগঠন গড়ে তোলেন, যা লিবিয়ার সেনুসি রাজতন্ত্র উৎখাতের পরিকল্পনা করেছিল। 1966 সালে ব্রিটেনের উচ্চ সামরিক প্রশিক্ষণ নিয়ে তিনি লিবিয়া ফিরে কর্মকর্তা পদে উন্নতি হন। 1969 সালে 1 সেপ্টেম্বর তৎকালীন রাজা ইদ্রিস আল সেনুসি তুরস্কে চিকিৎসার জন্য গেছেন। এমন সময় গাদ্দাফি মাত্র 27 বছর বয়সে রাজধানী ত্রিপোলিতে শান্তিপূর্ণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এই অভিযানে তাকে সহযোগিতা করেন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, যার মৃত্যুবার্ষিক লিবিয়ার সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। ক্ষমতা দখলের পর গাদ্দাফি ও তার নিকটবর্তী সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রভাবশালী সিনিয়র অফিসার এবং বেসামরিক ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। 1970 সালে জানুয়ারিতে এই দ্বন্দ্ব মিটিয়ে গাদ্দাফি সফল শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। সাবেক রাজা নির্বাসনে পাঠানো হয়, যিনি 1983 সালে মিশরে প্রয়াত হন। نعمل مؤتمر دولي كوبا كاملا تشيكوسلوفاكي لا بلغاري গাদ্দাফির পরিবার ছিল 7 ছেলে ও 1 মেয়ে। (1986 সালে মার্কিন বিমান হামলায় তার মেয়ে নিহত হন। বড় ছেলে মোহাম্মদ লিবিয়ান অলিম্পিক কমিটির নেতৃত্ব দেন। দ্বিতীয় ছেলে সাদ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং লিবিয়ার জাতীয় ফুটবল দলেও খেলেছেন। তৃতীয় পুত্র সাইফ আল ইসলাম একজন চিত্রশিল্পী ও চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক। কন্যা আয়েশা একজন আইনজীবী, যিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পক্ষে আইনি লড়াই করেছেন এবং দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করেছেন। অন্য 3 ছেলে আল মুস্তাসিম, হানওয়েল এবং খামিস ততক্ষণে তুলনামূলক কম পরিচিত ছিলেন। মুয়াম্মার গাদ্দাফি রাজনৈতিক দর্শন ও আন্তর্জাতিক সম্পর্ক। গত দশকের শুরুর দিকে মুয়াম্মার গাদ্দাফি এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক ছিল বেশ উত্তেজনাপূর্ণ ও দ্বিধাগ্রস্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার নীতির উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। 2001 সালের 11 সেপ্টেম্বরের
সন্ত্রাসী হামলার পর গাদ্দাফি ছিলেন প্রথম নেতাদের মধ্যে একজন যিনি এই হামলার তীব্র নিন্দা জানান। পরের বছর 2002 সালে লকারবির বিমান বোমাবাজির জন্য তিনি জনগণের সামনে ক্ষমা প্রার্থনা করেন এবং ক্ষতিপূরণ প্রদান করেন। 2003 সালে ইরাকের সাবেক নেতৃত্ব সাদ্দাম হুসেনের পতনের পর গাদ্দাফি ঘোষণা দেন যে তিনি নিজের দেশের সমস্ত গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করবেন। সবুজ গ্রন্থ গাদ্দাফির দর্শনের প্রতীক। গাদ্দাফি 1976 সালে তার বিখ্যাত বই কিতাবিল আখদার বা দ্য গ্রিন বুক প্রকাশ করেন, যা 3 খণ্ডে বিভক্ত। এই গ্রন্থে তিনি সমাজ ও রাষ্ট্রের জটিল সমস্যাগুলোর সমাধানের জন্য নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। লিবিয়ার সংবিধানের বিকল্প হিসেবে এই বইয়ের গুরুত্ব অনেক বড়, যা গাদ্দাফির রাজনৈতিক ও সামাজিক আদর্শের ভিত্তি স্থাপন করে। গাদ্দাফির পতনের গল্প, মৃত্যু ও গৃহযুদ্ধ। 2011 সালে আরব বসন্তের ঢেউ লিবিয়াতেও পৌঁছায়। গাদ্দাফির শাসন ও কিছু অদূরদর্শিতার কারণে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। অন্যদিকে আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা এবং পশ্চিমা শক্তিগুলোর ষড়যন্ত্রে মিশে লিবিয়ার ব্যাপক সহিংস গৃহযুদ্ধ শুরু হয়। সেই গৃহযুদ্ধ 8 মাস ধরে চলে এবং শেষ পর্যায়ে গাদ্দাফি নিজেই শত্রু বেষ্টিত এলাকা থেকে নিরাপদে বেরোনোর চেষ্টা করেন। এই সময় তিনি নেটোর বিমান হামলা এবং বিদ্রোহীদের আক্রমণের শিকার হন। 2011 সালে 20 অক্টোবর গাদ্দাফির বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। ধরা পড়া কয়েক ঘন্টার মধ্যে তাকে নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। গাদ্দাফির শীত শহরে এক বিশাল পাইপের মধ্যে লুকিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। ঠিক সে সময় হামলা চালানো হয়। তার রক্তাক্ত মৃতদেহের ছবি লিবিয়ার টেলিভিশনে সম্প্রচার করা হয় এবং অনেকেই ব্যক্তিগত ফোনে মৃতদেহের ছবি ও ভিডিও ধারণ করে প্রকাশ করে। বিবিসি ও CNN সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই ছবি ও ভিডিও ফুটেজ দেখায়। ছবিতে দেখা যায় গাদ্দাফির শরীরে একাধিক গুলির ছেঁড়া, মাথার বাঁ পাশে এবং গলার কাছে রক্তে ঝরছে, যা স্পষ্টভাবে দৃশ্যমান। মৃত্যুর সময় তিনি হালকা রঙের পোশাক পরেছিলেন, যার কারণে রক্তের প্রতিটা ফোঁটা চোখে পড়ার মতন স্পষ্ট। তার চোখ একদম বন্ধ ছিল না, বরং কিছুটা খোলা অবস্থায় ছিল। নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়েছিলেন মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফির শাসনামলে লিবিয়ার উন্নয়ন ও বিতর্ক। গাদ্দাফির শাসনকালে লিবিয়ার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ঘটে। দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়, আর তেলের আয় দিয়ে সাধারণ মানুষের জীবনমান উজ্জ্বল হয়। আফ্রিকার দেশগুলোর ঐক্যর পক্ষে কাজ করেছিলেন। অর্থনীতি, তেল সম্পদের অনুসন্ধান ও উৎপাদন থেকে আসা অর্থ উন্নয়নে কাজে লাগানো হয়, যা দেশের মাথাপিছু আয় বাড়িয়ে জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায়। জল সরবরাহ, সাহারা মরুভূমির নিচে অবস্থিত বিশাল ভূগর্ভস্থ জলাধার থেকে পানি তোলার জন্য গ্রেট ম্যান মেড রিভার প্রকল্প হাতে নেওয়া হয়, যা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। পশ্চিমা প্রভাব ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার দৃঢ় মনোভাব তাকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলে। মুয়াম্মার গাদ্দাফির পতনের পেছনের কারণসমূহ। 2011 সালে লিবিয়ায় সংগঠিত গৃহযুদ্ধই ছিল মুয়াম্মার গাদ্দাফির শাসনের পতনের মূল কারণ। এই সংঘাতের কেন্দ্র ছিল দেশের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলো, বিশেষত পশ্চিমা অঞ্চলের মিলিশিয়াগুলো, যারা তার শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংক্ষেপে বলতে গেলে গাদ্দাফির পতনের মূল ভূমিকা রেখেছে অভ্যন্তরীণ বিদ্রোহ ও জনমত। লিবিয়ার মানুষের মধ্যে তার শাসন নিয়ে বিরূপ ভাবনা, যা বিদ্রোহের পরিণত হয়। পশ্চিমা শক্তির হস্তক্ষেপ, পশ্চিমা দেশগুলোর সরাসরি সামরিক মদত এবং রাজনৈতিক হস্তক্ষেপ, যা গাদ্দাফির শাসনকে দুর্বল করে। অতি জাতীয়তাবাদ ও পশ্চিমা বিরোধিতা,
যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে পশ্চিমাদের তীব্র প্রতিক্রিয়া ডেকে আনে। এই জটিল কারণগুলোর মিশেলে লিবিয়ার গৃহযুদ্ধ এবং তার শেষ পর্যন্ত গাদ্দাফির পতন নিশ্চিত হয়।